হ্যালো। 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 আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছো। আমি তোমাদের সাথে আছি মোস্তফা আব্দুল্লাহ কামাল। পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের সাথে বায়োলজির কিছু বেসিক নিয়ে কথা বলবো, স্পেশালি এসএসসি বায়োলজিকে ফোকাস করে। তো আজকে আমরা মোটামুটি যে জিনিসগুলো দেখবো সেগুলো হচ্ছে বায়োলজি আমরা কিভাবে পড়বো। বায়োলজি কিন্তু অনেকেই আছো যারা জাস্ট মুখস্থ করতে করতে চলে যাও, ব্রেনে প্রেসার দাও, বাট বায়োলজি কিন্তু সুন্দরভাবে পড়া যায়, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে বায়োলজি গুলো আমরা কিভাবে মনে রাখবো, কিভাবে মনে রাখবো। তোমরা মনে রাখার জন্য অনেক সময় শর্টকাট ট্রিক্স অবলম্বন করো, অনেক সময় ব্রেনে প্রেসার দিয়ে বারবার পড়ে মুখস্থ করো, বাট এটা কখনো একটা হেলদি প্র্যাকটিস না। আমরা যদি বায়োলজির বেসিক জানি তাহলে আমরা সেই জিনিসগুলা আরো ভালোভাবে এবং আরো ঠান্ডা মাথায়, মাথায় প্রেসার না দিয়ে মনে রাখতে পারবো। সো আমরা হচ্ছে বায়োলজির কিছু বেসিকও জানবো আজকের ক্লাসে, ঠিক আছে। সো আজকের ক্লাসের মেইনলি হচ্ছে আমাদের এই তিনটা উদ্দেশ্য। তো আসো আমি প্রথমে বায়োলজি নিয়ে কিছু কথাবার্তা বলি। দেখো, বায়োলজি শব্দটা এসছে, বায়ো শব্দের অর্থ জীবন, এবং লগোস শব্দটা এসছে, লজি শব্দটার অর্থ এসছে একটা লগোস থেকে। লগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তার মানে বায়োলজি শব্দের অর্থ হচ্ছে জীবন সম্পর্কিত জ্ঞান। সেটাকে মূলত বায়োলজি বলে। তোমরা যখন সামনে আরো পরবর্তী শ্রেণীতে যাবা, তখন দেখবা বায়োলজিকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে বোটানি, আর এটা দেখবা হচ্ছে জুওলজি, ঠিক আছে। তো এই দুইটা ওয়ার্ডেরও অর্থ আছে, দেখো আমি একটু তোমাদের বলি। বোটানি যে শব্দটা, বোটানি শব্দের অর্থ হচ্ছে প্ল্যান্ট অর হার্ব। আর জুওলজি, আচ্ছা প্ল্যান্ট অর হার্বটাকে ব্যাখ্যা করি। প্ল্যান্ট শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ বা বড় উদ্ভিদ যেগুলা, আর হার্ব শব্দের অর্থ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। তার মানে বড় উদ্ভিদ এবং ঘাস জাতীয় উদ্ভিদ নিয়ে যেই শাখায় ডিল করা হয় বায়োলজির, সেটাকে বলা হয় বোটানি। এবং জুওলজি, দেখো জু শব্দের অর্থ কি? জু শব্দের অর্থ চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কারা থাকে বলতো? প্রাণীরা। অর্থাৎ প্রাণী সম্পর্কিত যে জ্ঞান, সেটাকে বলা হয় জুওলজি। বুঝছো? এবার দেখো, এই যে তোমাকে আমি বললাম না, হার্ব মানে হচ্ছে ঘাস, এইটা থেকে আমরা একটা জিনিস শিখে আসো। বায়োলজিতে একটা শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে হার্বি ভোরাস। শব্দটার নাম কি? হার্বি ভোরাস। দেখো, হার্ব শব্দের অর্থ কিন্তু ঘাস, তুমি জানো। হার্ব শব্দের অর্থ হচ্ছে ঘাস, আর ভোরাস শব্দের অর্থ হচ্ছে খাদক। না, হার্বিভোরাস মানে যে ঘাস খায় তাকে হার্বিভোরাস বলে। যে ঘাস খায় তাকে হার্বিভোরাস বলে। উদাহরণস্বরূপ ঘাস ফড়িং, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হার্ব মানে ঘাস, ভোরাস মানে খাদক জানলাম। এরপর তোমাকে আমি আরেকটা শব্দ শিখাই। দেখো, তোমরা একটা শব্দ পাবা জিনোম। জিনোম, ঠিক আছে। তো খেয়াল করো, এই শব্দটা আবার দুইটা শব্দ সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে জিন, আর একটা হচ্ছে ও এম, ঠিক আছে। তো দেখো, এই যে ও এম বা ও এম ই, এই শব্দটার অর্থ হচ্ছে সব বা সকল। আর জিন শব্দটা মেইনলি কোথা থেকে আসছে তোমাকে একটা জিনিস আমি বলি, একটু ব্যাখ্যা করি। জিন হচ্ছে মেইনলি ডিএনএ পার্ট। যে ডিএনএ পার্টটা একটা তথ্য পরিবহন করে, একটা তথ্য পরিবহন করে আলটিমেটলি যেই তথ্যটা একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। তার মানে জিন হচ্ছে আমাদের বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে আলটিমেটলি। ডিএনএর একটা নির্দিষ্ট কার্যকরী অংশ, ঠিক আছে, সেটা হচ্ছে জিন। তার মানে জিনোম বলতে বোঝাচ্ছে যে সকল জিনের সমষ্টিকে জিনোম বলে। সকল জিনের সমষ্টি, ঠিক আছে, সমষ্টিকে কি বলে? জিনোম বলে। তাহলে দেখো, ওম মানে সব বা সকল, তুমি জেনে গেলা। এবার আসো, তোমাকে আমি আরেকটা ওয়ার্ড বলি। সেই ওয়ার্ডটা হচ্ছে ওমনিভোরাস। ওমনিভোরাস। তো দেখো, এবার তুমি নিজেই ব্যাখ্যা করতে পারবা যে ওম বা ওমনি, এই শব্দটা মেনলি হচ্ছে ওম থেকে। ওমনি শব্দের অর্থ হচ্ছে সব বা সকল, আর ভোরাস শব্দের অর্থ হচ্ছে খাদক। ওই যে আমরা পড়লাম না, হার্বি ভোরাস মানে ঘাস খায় যে। তার মানে ভোরাস শব্দের অর্থ হচ্ছে খাদক। তার মানে এই যে ভোরাস মানে হচ্ছে খাদক, রাইট। তার মানে অমনিভোরাস মানে যে হচ্ছে সকল জাতীয় খাবার খায়, অর্থাৎ যাকে আমরা খুব সহজভাবে সর্বভুক বলি, ঠিক আছে। তাহলে এই যে ওয়ার্ড গুলো আমি তোমাদের পড়াইলাম, দেখো তোমাদের কিন্তু অনেক প্রেশার কম পড়বে। তুমি যখন বায়োলজিটা বুঝতে শুরু করবা, তখন তুমি বায়োলজিটা এনজয় করবা, বায়োলজিটা তুমি ফিল নিয়ে পড়বা, ঠিক আছে। মাথায় প্রেশার দেওয়া যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার রুলস। এবার আসো, আমাদের প্রত্যেকটা প্রাণী দেহ কি দ্বারা তৈরি বলতো? অসংখ্য সেল বা কোষ দ্বারা গঠিত। সো সেল যদি থাকে, সেলের ডিভিশন থাকবে, অর্থাৎ কোষটা ভাগ হওয়া শুরু করবে তার নিজের প্রয়োজনে। বুঝছো? তো সেল ডিভিশন কয়েক রকম আছে। তো আমি তিনটা যে সেল ডিভিশনের প্রকার, ঠিক আছে, এই তিনটা সম্পর্কে একটু তোমাদের লিখি। একটা হচ্ছে অ্যামাইটোসিস,
একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। ওকে, তো খেয়াল করো, অ্যামাইটোসিস, বায়োলজিতে যেখানে পাবা তার অর্থ হচ্ছে অ্যাবসেন্ট, বা কোনো কিছু নেই, বা কোনো কিছু উইদাউট, বা কোনো কিছু অনুপস্থিত। ঠিক আছে, এবার দেখো, মাইটোস শব্দটার অর্থ হচ্ছে সুতা। সুতা মানে হচ্ছে তন্তু। তন্তু বলতে এখানে মূলত বোঝাচ্ছে স্পিন্ডল তন্তুকে। কাকে বোঝাচ্ছে? স্পিন্ডল তন্তুকে। দেখো, বায়োলজিতে যেখানে সিস পাওয়া, এর অর্থ হচ্ছে এটা একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলতো? কোষ বিভাজন প্রক্রিয়া। তার মানে এই শব্দটা দ্বারা তুমি কি বুঝতে পারছো? যে অ্যামাইটোসিস হচ্ছে একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? কোষ বিভাজন প্রক্রিয়া। যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু নেই, স্পিন্ডল তন্তু অ্যাবসেন্ট, বা স্পিন্ডল তন্তু অনুপস্থিত। ঠিক একইভাবে দেখো, মাইটোসিস, মাইটোস মানে হচ্ছে সুতা। আলটিমেটলি ওই সুতা বলতে আমি স্পিন্ডল তন্তুকে বোঝাচ্ছি, স্পিন্ডল তন্তু। আর সিস মানে প্রক্রিয়া। তার মানে এইটা এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া, যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। ওকে, দেখো মিওসিস শব্দটাকে যদি আমি ভাঙি, মিও শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া। ঠিক আছে, এখানে কি কমে বলতো? এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কমে যায়। কি কমে? ক্রোমোজোম কমে। আর সিস মানে প্রক্রিয়া, তার মানে এটা একটা কোষ বিভাজন প্রক্রিয়া, যে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পায়, ক্রোমোজোম সংখ্যা কমে যায়। তাহলে দেখো, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা তোমাদের বললাম। তো দেখো, এই যে স্পিন্ডল তন্তু তৈরির প্রক্রিয়া, বা এমন একটা কোষবিভাজন প্রক্রিয়া যেখানে স্পিন্ডল তন্তু তৈরি হয় আর এক জায়গায় হয় না, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আসলে কোথা থেকে আসে? তো দেখো, এইটাকে বোঝার জন্য আমি তোমাকে সুন্দর করে একটা ছক পড়াই। ছকটা হচ্ছে, এদিকে আমি লিখবো হচ্ছে অ্যামাইটোসিস, এদিকে আমি লিখবো হচ্ছে মাইটোসিস। তো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি অ্যামাইটোসিস কাদের ঘটে বলো তো, তুমি সবার আগে বলবা যে অ্যামাইটোসিস ঘটে হচ্ছে আদিকোষী জীবের, রাইট? কাদের ঘটে? আদিকোষী। So, আদিকোষী বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি? এদেরকে আসলে ইংরেজিতে বলা হয় প্রো ক্যারিওটিক সেল, বা আদিকোষী জীব। আর যারা হচ্ছে প্রকৃত কোষী, এদেরকে কি বলা হয় বলতো? এদেরকে বলা হয় ইউ ক্যারিওটিক সেল, তাই না? ইউ ক্যারিওটিক সেল, বা প্রকৃত কোষী। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো একটু ভাঙি দেখো। প্রো শব্দের অর্থ হচ্ছে আদি। ক্যারিওটিক শব্দটা এসেছে ক্যারিয়ন শব্দ থেকে। ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দের অর্থ কি? ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। আর সেল মানে কোষ। তাহলে অর্থাৎ তুমি বুঝতে পারছো, যারা হচ্ছে আদিকোষী তাদের আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। আর ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, আর সেল মানে হচ্ছে কোষ। তার মানে এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে দেখো, বৈশিষ্ট্যগুলো খুব সহজে তুমি আলাদা করতে পারবে। আমি যদি বলি আদিকোষীর সুগঠিত নিউক্লিয়াস আছে কি নেই, তুমি বলবা নেই, কিন্তু প্রকৃত কোষীর সুগঠিত নিউক্লিয়াস আছে। আমি যদি বলি আদিকোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, এদের আছে। অর্থাৎ আদিকোষীতে কিচ্ছু নাই, বুঝছো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই। যদি বলি গোলজি বডি, আদিকোষীতে নাই, প্রকৃত কোষীতে আছে। বাট একটা জিনিস কমন, সেটা হচ্ছে রাইবোজোম। কারণ রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। এটা আদিকোষিতেও আছে, প্রকৃত কোষিতেও আছে। বুঝতে পারছো? তাহলে আদিকোষিতে কিছুই নাই, তাহলে সেন্ট্রিওল কি আছে বলতো? আদিকোষে হচ্ছে সেন্ট্রিওলও নাই, কিন্তু প্রকৃত কোষিতে সেন্ট্রিওল আছে। এইবার হচ্ছে মেন কথাটা, সেন্ট্রিওল দেখো। সেন্ট্রিওল বলতে তুমি আসলে কি বোঝো? যে একটা কোষ, কোষের ভিতরে কি থাকে বলতো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পাশে দেখবা খুব ছোট্ট করে এখানে সেন্ট্রিওল থাকে, তাই না? দুইটা এরকম করে। একটা সেন্ট্রিওলকে যদি আমি একটু বড় করে তোমাকে দেখাই, এই জিনিসটা দেখতে কেমন লাগবে একটু খেয়াল করো। একটা সেন্ট্রিওলকে বড় করে দেখাবো, ঠিক আছে? এটা কি একটা সেই সেন্ট্রিওল, রাইট? সিলিন্ডার আকৃতি। তো এই সেন্ট্রিওলের মধ্যে অনেকগুলা অনুনালিকা থাকে। কি থাকে? অনুনালিকা। যেমন মনে করো এই একটা, তিনটা অনুনালিকা গেল। এবার হচ্ছে এইখানে তিনটা অনুনালিকা গেল। এবার হচ্ছে এখানে তিনটা অনুনালিকা গেল। এবার হচ্ছে এখানে তিনটা অনুনালিকা গেল। এবার হচ্ছে এখানে তিনটা অনুনালিকা গেল। এরকম করে তিনটা তিনটা করে বান্ডল আকারে থাকে, বুঝছো? অনুনালিকা গুলা এরকম টোটাল 9টা বান্ডল থাকে। সেটা অনেক পরের বিষয়, আমরা সেন্ট্রিওল পড়ার সময় দেখবো। বাট একটা জিনিস খেয়াল করো, এইগুলাকে বলা হয় হচ্ছে অনুনালিকা। কি বলা হয় এগুলাকে? অনুনালিকা। অনুকে ইংরেজিতে বলা হয় মাইক্রো,
নালিকাকে বলা হয় টিউবিউল, ইংরেজিতে বলা হয় অনুনালিকা বা মাইক্রোটিউবিউল। এই যে অনুনালিকাগুলা, এগুলো অনেক সরু সরু না, এরা নিজেরাও সরু, এরা যেগুলা তৈরি করে সেইগুলাও সরু। এরা কি কি তৈরি করে আসো দেখি। এরা কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবার তৈরি করে, স্পিন্ডল ফাইবার তৈরি করে। দেখো, তারপরে হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা তৈরি করে। কি তৈরি করে? ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা। আরেকটা জিনিস তৈরি করে, কি তৈরি করে জানো? এরা হচ্ছে শুক্রাণুর লেজ তৈরি করে। কি তৈরি করে? শুক্রাণুর লেজ তৈরি করে। তাহলে দেখো, এরা হচ্ছে নিজেরাও সরু, এরা যা তৈরি করে সব সরু। দেখো স্পিন্ডল ফাইবারের দিকে যদি তুমি তাকাও, এই যে মনে করো একটা কোষ, এই কোষের মধ্যে স্পিন্ডল ফাইবার, তাই না? এগুলো অনেক সরু সরু না? এগুলা অনেক সরু। এগুলা তৈরি করে কে? এগুলা তৈরি করে হচ্ছে সেন্ট্রিওল। ঠিক একইভাবে এই যে একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার আশেপাশে অসংখ্য ফ্ল্যাজেলা থাকে। কি থাকে? ফ্ল্যাজেলা। সেই ফ্ল্যাজেলা গুলা কে তৈরি করে দেখো তো? ফ্ল্যাজেলা গুলা তৈরি করে হচ্ছে সেন্ট্রিওল। ঠিক একইভাবে একটা শুক্রাণুর লেজ, এই যে একটা শুক্রাণু, এর যে লেজ, এই লেজটা কারা তৈরি করে বলতো? লেজটা তৈরি করে হচ্ছে লেজটা তৈরি করে হচ্ছে সেন্ট্রিওল, তাই না? তো সেন্ট্রিওলের অনেকগুলা কাজ। তো দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে মাইক্রো টিউবিউল ওয়ার্ডটা বললাম না? টিউব মানে হচ্ছে নালী, আর যখন এই টিউবিউল লাস্টে উল যোগ করে দেবো, তার মানে হচ্ছে নালিকা। টিউব হচ্ছে বড়, আর টিউবিউল হচ্ছে ছোট। লাস্টে উল যোগ করলে সেটা ছোট হয়ে যায়। যেমন শিরার ইংরেজি হচ্ছে ভেইন, আমি যদি বলি ভেনিওল, তার মানে শিরা থেকে উপশিরা হয়ে যাবে, উপশিরা ইংরেজি হচ্ছে ভেনিওল। ঠিক একইভাবে আর্টারি মানে হচ্ছে ধমনী, আমি যদি বলি আর্টারিওল, তাহলে ধমনিকা, ধমনীর থেকে ক্ষুদ্র। তার মানে লাস্টে উল বা ওল যোগ হইলে সেটা আকৃতিতে ছোট হয়ে যায়। এটা আমরা বুঝলাম। এবার দেখো, যেখানে আমি ছিলাম সেখানে ব্যাক যাই, ঠিক আছে? তাহলে তুমি দেখো, একটা আদি কোষ একটা প্রকৃত কোষের মধ্যে মেইন পার্থক্য কি? এই যে একটা আদি কোষ, আর এই যে একটা মনে করো প্রকৃত কোষ। প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমাটিন তন্তু থাকে, তাই না? অনেকগুলা ক্রোমাটিন তন্তু পেঁচায় 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 থাকে অনেকগুলা, তাই না? তো এই যে ক্রোমাটিন তন্তুগুলা তুমি যেগুলাকে দেখো, মনে করো আমি একটা ক্রোমাটিন তন্তুকে জুম করে দেখাচ্ছি, তো জুম করলে তুমি দেখতে পাবা ক্রোমাটিন তন্তুগুলা হচ্ছে আসলে ডিএনএ। অনেক বেশি ক্ষুদ্র থাকে বিধায় আমরা বুঝতে পারি না যে ওটা আসলে মনে হয় এক সূত্রক, বাট ওটা আলটিমেটলি দ্বিসূত্র। বুঝতে পারছো? তো যখন একটা কোষ বিভাজনরত অবস্থায় যায়, কি কোষ? ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ, তখন এই ক্রোমাটিন তন্তুগুলা অনেক অনেক বেশি পেঁচায় এক জায়গায় চলে আসে। অনেক অনেক বেশি পেঁচায় কোথায় চলে আসে বলো? এক জায়গায় চলে আসে। ঠিক আছে, এক জায়গায়। তার উপর দিয়ে একটা আবরণ তৈরি হয়। কি তৈরি হয়? একটা আবরণ তৈরি হয়। অ্যাজ এ রেজাল্ট এটা একটা ক্রোমোজোমে পরিণত হয়। তার মানে ক্রোমোজোম আর ক্রোমাটিন এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। ক্রোমাটিন হচ্ছে সুতার মতো, তন্তুর মতো ছড়ায় ছিটায় থাকে নিউক্লিয়াসের ভিতরে। বাট যখন কোষ বিভাজনের টাইম হয়, ক্রোমাটিন তন্তুগুলা পেঁচায় 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 একটা নির্দিষ্ট জায়গায় আসে, এসে ক্রোমোজোমের আকৃতি ধারণ করে। কিসের আকৃতি ধারণ করে? ক্রোমোসোমের আকৃতি ধারণ করে। সো এই ক্রোমোজোমের আকৃতি ধারণ করে কোথায় বলতো? ইউক্যারিওটিক কোষ বা আদি কোষে। বাট যেটা প্রোক্যারিওটিক কোষ, ওটা তো সুগঠিত নিউক্লিয়াসই নাই। কিছু বৃত্তাকার ডিএনএ থাকে যেগুলোকে প্লাজমিড বলে, কিছু ক্রোমোজোম উল্টাপাল্টা করে ছড়ায় ছিটায় হালকা পাতলায় থাকে ক্রোমাটিন তন্তু, আলটিমেটলি কিছু ডিএনএ ছড়ায় ছিটায় থাকে। বুঝতে পারছো? সুগঠিত নিউক্লিয়াস তো তাদের নাই। এখন যদি ক্রোমোজোম না থাকে, তাহলে ক্রোমোজোমের ঘর বাড়ি কিছুই তার দরকার নেই আদি কোষে, বুঝছো? কিন্তু প্রকৃত কোষে তো ক্রোমোজোম আছে। তো একটা কোষ বিভাজনের সময় কি হয় দেখো তো? একটা কোষ বিভাজনের সময় কি হয়? এই যে একটা কোষ, মাতৃকোষ, ভিতরে নিউক্লিয়াস, বিভাজিত হয়ে কি হয়? দুই ভাগে ভাগ হয়ে যায়। তো এইদিকে একটা কোষ চলে যায়, এইদিকে একটা কোষ চলে আসে, রাইট? আলটিমেটলি কোষের নিউক্লিয়াসটাও কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়, যে নিচের দিকে একটা খন্ড আসে, উপরের দিকে একটা খন্ড যায়। ঠিক আছে? তো তুমি যদি নিউক্লিয়াসকে দুই ভাগে ভাগ করতে চাও, কোষকে ভাগ করতে হবে। তুমি যদি নিউক্লিয়াসকে দুই ভাগে ভাগ করতে চাও, তাহলে কি হবে বলতো? ভিতরে যে ক্রোমোজোম গুলো আছে, সেই ক্রোমোজোম গুলাকে দুই ভাগে ভাগ করতে হবে না? অবশ্যই করতে হবে। তো তুমি যদি ক্রোমোজোমকে ভাগ করতে চাও, এই যে একটা ক্রোমোজোম, এটাকে তুমি ভাগ করে দুইটা করবা। তো এই ক্রোমোজোমটা চলাচলের একটা রাস্তা আছে, তুমি যেখান সেখান দিয়ে ক্রোমোজোমকে পাঠাতে পারবে না। তোমার বাসা থেকে তোমার স্কুল পর্যন্ত যাওয়ার জন্য যেরকম রাস্তা আছে, জিনিয়াস স্কুল থেকে তোমার বাসায় যাওয়ার যেমন রাস্তা আছে, বয়েজ স্কুল থেকে জিনিয়াস স্কুলে যাওয়ার যেমন রাস্তা আছে, গার্লস স্কুল থেকে তোমার বাসায় যাওয়ার যেমন রাস্তা আছে, ঠিক তেমনি ক্রোমোজোম চলাচলের রাস্তা আছে। ক্রোমোজোম চলাচলের জন্য যে রাস্তা, চলাচলের যে রাস্তা, সে রাস্তাটাকে কি বলে জানো? সে রাস্তাটাকে বলা হয় স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু। তুমি দেখবা তোমার বইতে অসংখ্য ছবি আছে এই স্পিন্ডল ফাইবারের। দেখবা এই একটা কোষ, কোষের মধ্যে এরকম অসংখ্য স্পিন্ডল ফাইবার।
দেখবা ক্রোমোজোম গুলা সবসময় চলাফেরা করে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থেকে মাঝখানে, স্পিনাল ফাইবারের উপর, বাহুগুলা দুই সাইডে থাকে এরকম। তুমি কখনো দেখবা না যে এইরকম ভাবে কোনো ক্রোমোজোম আছে, এটা কখনো পসিবল না। কখনো পসিবল না, কেন পসিবল না? কারণ ক্রোমোজোমের স্পিন্ডল ফাইবারের উপর দিয়ে সবসময় চলাচল করে, এবং ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা, যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা সবসময় কোথায় থাকে? সেন্ট্রোমিয়ারটা সবসময় স্পিন্ডল ফাইবারের ঠিক উপরে থাকে। কোথায় থাকে? স্পিন্ডল ফাইবারের উপরে থাকে। আর অনেকগুলা স্পিন্ডল ফাইবার একে একে যখন মিলিত হয়, দেখো একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো স্পিন্ডল ফাইবার, তখন এদেরকে একত্রে বলা হয়, এন সংখ্যক যখন মিলিত হয় তখন এদেরকে একত্রে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস, তাই না? যন্ত্র। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে এবার দেখো জিনিসটা আসলে কোথায় যেয়ে ঠেকতেছে। যাহা প্রকৃত কোষ, দেখো আমি লিখি, যাহা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, তাহাদের কি আছে? ক্রোমোজোম আছে। ক্রোমোজোম যদি থাকে, ক্রোমোজোম চলাচলের রাস্তা অর্থাৎ স্পিন্ডল ফাইবার তাহাদের দরকার আছে। কিসের জন্য? কোষ বিভাজনের জন্য। স্পিন্ডল ফাইবার যদি দরকার হয়, স্পিন্ডল ফাইবার তৈরি করে কে? তৈরি করা হচ্ছে সেন্ট্রিওল। তার মানে তার সেন্ট্রিওলের দরকার আছে। এই জন্য প্রকৃত কোষে সেন্ট্রিওল থাকে। কারণ প্রকৃত কোষ বিভাজন করতে হইলেই কি করতে হবে বলতো? বিভাজন করতে হইলেই স্পিনাল ফাইবার দরকার, কারণ স্পিনাল ফাইবারের উপর দিয়ে ক্রোমোজোম গুলো যাতায়াত করবে। কারণ কোষকে ভাগ করার আগে নিউক্লিয়াসকে ভাগ করতে হবে, নিউক্লিয়াসকে দুই ভাগে ভাগ করতে হলে ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করতে হবে। অর্ধেক উপরে পাঠাতে হবে, একদম নিচে পাঠাতে হবে। এই জন্য ক্রোমোজোমকে নড়াচড়া করতে হবে, মুভ করতে হবে, চলাচল করতে হবে। ফলে স্পিনাল ফাইবার মাস্ট। স্পিনাল ফাইবার আশা করা থেকে সেন্ট্রিওল থাকে, এই জন্য প্রকৃত কোষে সেন্ট্রিওল আছে। এবং আদি কোষে কি নেই বলতো? আদি কোষে তো ভাই তোমার ক্রোমোজোমই নাই ঠিকঠাক মতো, কারণ তোমার ডিএনএ অনেক কম। জাস্ট কিছু ডিএনএ ছড়াই ছিটাই থাকে, তাই না? তোমার ডিএনএ অনেক কম, জাস্ট কিছু ডিএনএ ছড়াই ছিটাই থাকে। সো সেখানে ক্রোমোজোমও নাই। সো ক্রোমোজোম যেহেতু নাই, যেহেতু ক্রোমোজোম নাই, সো ক্রোমোজোম চলাচলের যে রাস্তা, ক্রোমোজোমের যে রাস্তা, সে রাস্তার দরকার আছে? রাস্তার দরকার নাই। অ্যাজ এ রেজাল্ট স্পিন্ডল ফাইবারও নাই। স্পিন্ডল ফাইবার যদি না থাকে তাহলে কি হবে বলতো? স্পিন্ডল ফাইবার তৈরি করার যে অঙ্গাণু সেন্ট্রিওল, তার দরকার আছে? সেন্ট্রিওলের নাই। সেন্ট্রিওলের দরকার নাই, এই জন্য সেন্ট্রিওল থাকে না আদিকোষে দিবে, বুঝছো? সেন্ট্রিওল দরকার নেই, এই জন্য সেন্ট্রিওল থাকে না। তাহলে আমাদের প্রত্যেকটা কোষে যে যে উপাদানগুলা, প্রত্যেকটা জিনিসের একটা কাজ আছে, সৃষ্টিকর্তা আমাদেরকে এইভাবেই পাঠাইছে। বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। এই কি কি জানলাম আমরা? কিন্তু অনেক কিছু জেনে ফেলছি বায়োলজি। আমি তোমাকে জানাইলাম ক্রোমোজোম কি, ক্রোমাটিন কি। ক্রোমোজোম কখন থাকে? যখন একটা কোষ ইন্টারফেজে থাকে, বিভাজন ঘটে না, তখন ক্রোমাটিন থাকে। আর ক্রোমোজোম কখন হয়? যখন কোষটা বিভাজনের মধ্যে প্রবেশ করে, তখন সেটাকে ক্রোমোজোম বলে। রাইট? তারপরে কি দেখাইলাম যে আদি কোষে কেন অ্যামাইটোসিস অ্যামাইটোসিস ঘটে? কারণ আদি কোষে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস না থাকলে ক্রোমোজোম নাই, ক্রোমোজোম না থাকলে ক্রোমোজোম চলাচলের রাস্তা দরকার নাই, স্পিন্ডল ফাইবার দরকার নাই, স্পিন্ডল ফাইবার থাকে না। এই জন্য এটাকে বলা হয় অ্যামাইটোসিস। এ মানে অ্যাবসেন্ট, মানে কি নেই? স্পিন্ডল তন্তু নেই। সিস মানে প্রক্রিয়া। যে প্রক্রিয়া স্পিন্ডল তন্তু নেই বা স্পিন্ডল তন্তু তৈরি হয় না, সেটাকে বলা হয় অ্যামাইটোসিস। আর মাইটোসিস মানে স্পিন্ডল তন্তু তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ ক্রোমোজোম থাকে, সো ক্রোমোজোম চলাচলের রাস্তা দরকার আছে। ঠিক আছে? সো দেখো, এবার দেখো, একটা কোষ যখন বিভাজন হয় তখন কি হয় দেখো। এই যে একটা কোষ, নতুন জন্ম নেওয়া কোষ, সে কি করলো? কিছুদিন পরে বিভাজন হয়ে গেল। এই কোষটাও কিছুদিন পরে আবার বিভাজন হয়ে দুইটা কোষে পরিণত হলো। রাইট? সেই জিনিসটাকে আমি এইভাবে ব্যাখ্যা করি। মনে করে একটা ছেলে সদ্য জন্মাইলো, দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পরে সে বিয়ে করে দুইটা সন্তান জন্ম দিল। তার সন্তানগুলাও দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে, তারাও হচ্ছে একসময় যে কি করে? বিয়ে করে। এটা হচ্ছে তার সন্তান। এই সন্তানটা এখন ম্যাচিউর হয়ে গেছে, তাই না? ম্যাচিউর হয়ে গেছে, এবার কি করে? বিয়ে করে দুইটা সন্তান জন্ম দেয়, নতুন সন্তান, নতুন সন্তান, তাই না? তো জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, নতুন মানে দন্তন্য লিখলাম। তো জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, যে একজন জন্মের পরে ম্যাচিওর হওয়া পর্যন্ত ওয়েট করতেছে। যখন সে ম্যাচিওর হচ্ছে, চাকরি বাকরি করতেছে, আর্নিং করতেছে, তারপর সে বিয়ে করে সন্তান জন্ম দিচ্ছে দুইটা। আলটিমেটলি সব জীবই চাই তার পরবর্তী প্রজন্ম পৃথিবীতে রেখে যেতে। তো এই যে তার ম্যাচিওর হওয়ার যে সময়টুকু, এই সময়টুকুকে বলা হয় ইন্টারফেস। কারণ, কারণ কি দেখো, কারণ হচ্ছে এইখানে এসে সে দুইজনকে জন্ম দিচ্ছে, বুঝছো? কি করতেছে? এখানে সে বিয়ে করতেছে, রাইট? আবার এইখানে সে নিজে জন্ম পাইছে, নিজে জন্ম পাইছে। তো জন্ম করে পরবর্তী জন্ম দেওয়ার আগ পর্যন্ত, তারপরে তো আবার সে জন্ম দিছে, তাই না? সে পরবর্তী জন্ম দেওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হয় ইন্টারফেস। দেখো, ফেজ মানে দশা, আর ইন্টার মানে হচ্ছে মধ্যবর্তী। তো মধ্যবর্তী দশা কিসের মধ্যবর্তী দশা? একটা কোষ বিভাজন, পরবর্তী বিভাজন, মানে সে জন্মের পরে পরে আবার সে কোষ বিভাজন করবে, কিন্তু প্রত্যেকটা কোষে বিভাজিত হয়। তো নতুন কোষ জন্মাইতেছে, সেও কিন্তু বিভাজন করবে কিছুদিন পর। তো তার বিভাজনের আগের যে মাঝখানের স্টেজটুকু, ছোট থেকে বড় হওয়া, ম্যাচিউর হওয়া, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে? তোমার বইতে সুন্দরভাবে লেখা যে কোষ বিভাজন আগে প্রস্তুতিমূলক পর্যায়ে। তার কারণ আলটিমেটলি একটা কোষের টার্গেটই থাকে যে আমি কবে ডাবল হবো, বিভাজন হয় দুইটা কোষে পরিণত হবে, বুঝছো? এটা টার্গেট থাকে।
ওই জন্য লেখা আছে প্রস্তুতিমূলক পর্যায়ে। সে বিয়ের জন্য প্রস্তুতি নেয়, সন্তান তৈরির জন্য প্রস্তুতি নেয়, এই আর কি। বুঝছো? আচ্ছা, এবার দেখো যখন বিভাজন হয় তখন দেখা যায় যে বিভাজনটা দুইটা ধাপে সম্পন্ন হয়। কারণ একটা কোষের মধ্যে কি কি উপাদান, একটা থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর একটা থাকে হচ্ছে সাইটোপ্লাজম, তাই না? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম তোমাকে ভাগ করতে হলে প্রথমে নিউক্লিয়াসকে দুই ভাগে ভাগ করতে হবে, তারপর সাইটোপ্লাজমের অঙ্গাণুকেও কিছু এদিকে কিছু এদিকে দিতে হবে। অর্থাৎ তুমি কি করবা, ক্যারিও কাইনেসিস করবা, তাই না? ক্যারিও কাইনেসিস করবা, ক্যারিও কাইনেসিস করবা একটা, আর একটা করবা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, যেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। সো এই ওয়ার্ড দুইটারও অর্থ আছে, খেয়াল করো। এই ওয়ার্ড দুইটারও কিন্তু অর্থ আছে, দারুণ দারুণ অর্থ। দেখো, ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস, আগেই বলছি। আর আর কাইনে, কাইনে শব্দটা শুনছো, কাইনেটিক এনার্জি শোনো নাই? মানে গতিশক্তি। আর সিস মানে প্রক্রিয়া। তার মানে নিউক্লিয়াস যদি গতি লাভ করে দুই ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াস নিউক্লিয়াস গতি লাভ করে বলতে কি বোঝায়, যে নিউক্লিয়াসের ক্রোমোজোম গুলো গতি লাভ করে যদি দুই ভাগে ভাগ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস বলতে কি বোঝায়, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম যদি গতি লাভ করে দুই ভাগে ভাগ হয়ে যায়, কাইনে মানে গতি, যদি দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। বুঝতে পারছো? তো এই যে ক্যারিওকাইনেসিস, এইটার আবার পাঁচটা দশা আছে বা পর্যায় আছে, তাই না? পর্যায়গুলোর নাম তোমরা সবাই জানো, মানে নিউক্লিয়াসের যে বিভাজন, তাই না? এই একটা কোষ, আর কোষের ভিতরে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের যে এই বিভাজন এটাকে এবার পাঁচটা পর্যায়ে ভাগ করা হয়েছে। অর্থাৎ ক্যারিওকাইনেসিসকে ক্যারিওকাইনেসিসকে পাঁচটা ধাপে ভাগ করা হয়েছে, তাই না? ধাপগুলা কি কি? একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে প্রোমেটাফেজ, একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে অ্যানাফেজ, একটা হচ্ছে টেলোফেজ, রাইট? ঠিক আছে? এই যে পাঁচটা ধাপে ভাগ করা হয়েছে, তো দেখো এই যে নামগুলা না, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইগুলোরও কিন্তু ব্যাখ্যা আছে, বুঝছো? ব্যাখ্যাগুলো তোমাকে জানতে হবে, খেয়াল করো। প্রথমে হচ্ছে প্রোফেজ। প্রো শব্দের অর্থ হচ্ছে আদি বা আগে, বললাম না, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বা প্রোক্যারিওটিক কোষ। আর ফেজ মানে হচ্ছে দশা, তার মানে এটা হচ্ছে সবার আগের দশা বা আদি দশা বা শুরুর দশা, প্রথম দিককার দশা, একদম শুরুতে এটাই ঘটে, ঠিক আছে? এরপর দেখো মেটাফেজটার দিকে খেয়াল করো। মেটা মানে হচ্ছে মধ্য, এটা হচ্ছে মাঝখানের দশা, মধ্য দশা। এই দশায় কি হয় জানো, ক্রোমোজোম গুলা মধ্য অঞ্চলে আসে, ক্রোমোজোম মধ্য অঞ্চলে আসে বা বিষুবীয় অঞ্চলে আসে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় হচ্ছে মেটাফেজ। এরপর দেখো অ্যানাফেজ। অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি। এই দশায় কি হয় জানো, অ্যানাফেজ, গতি দশা। এই দশায় ক্রোমোজোম গুলা গতি লাভ করে, ক্রোমোজোম গতি লাভ করে দুই মেরুতে চলে যায়, গতি প্রাপ্ত হয়ে দুই মেরুতে চলে যায়, দুই মেরুতে যায়। এই জন্য এটাকে কি বলে বলো তো? এই জন্য এটাকে বলা হয় অ্যানাফেজ। এরপর দেখো টেলোফেজ। টেলো মানে টেইল। টেইল মানে কি, টেইল আমাদের দেহের একদম শেষ প্রান্তে থাকে না, লেজ প্রাণীদের শেষ প্রান্তে থাকে, সেটা হচ্ছে শেষ একদম যেই দশা, সেটাকে বলা হয় টেলোফেজ। বুঝতে পারছো? তো এই যে জিনিসগুলোর দিকে একটু খেয়াল করো। এবার প্রোমেটাফেজ। মেটা মানে মধ্য, আর প্রো মানে আদি। প্রোমেটাফেজ মানে আদি দশার, মানে মধ্য দশার আদি দশা, সহজ বাংলায়। ঠিক আছে, মধ্য দশার আদি দশা, মধ্য দশা মানে মেটাফেজ, মেটাফেজের আগে থাকে বলে এটাকে প্রোমেটাফেজ বলে। শেষ। এটা খুবই সহজ। এবার দেখো ক্যারিওকাইনেসিসের যে ধাপগুলা সেগুলো আমরা একটু ব্যাখ্যা করি। প্রথমে আসো প্রোফেজ সম্পর্কে কিছু কথা বলি। প্রোফেজ খুবই সহজ, একবার বলবো একবার মুখস্থ হয়ে যাবে, জাস্ট ফোকাস দাও। প্রো মানে কি? প্রো মানে আদি। আর ফেজ মানে দশা। খেয়াল করো এবার, এই একটা কোষ, একটা কোষ, কোষের নিউক্লিয়াসকে তুমি ভাগ করার সূচনা করতেছো প্রোফেজ দ্বারা। তো নিউক্লিয়াসটা যত বড় হবে তোমার ভাগ করা তত সুবিধা। তোমাকে যদি আমি 5 গ্রাম চাউল দিয়ে বলি দুই ভাগে ভাগ করো, তোমার ভাগ করা কষ্ট না? আমি তোমাকে 100 কেজি চাউল দিলাম, দিয়ে বললাম ভাই দুই ভাগে ভাগ করো তো, তুমি দুই ভাগে খুব সহজে ভাগ করে ফেলবা। কেন? কারণ 50 কেজি 50 গ্রাম হইলেও সেটা খুব উজ্জ্ব থেকে যায়, সেটা সামনে আসে না, ধরা পড়ে না। বাট দিলামই আমি তোমাকে 5 গ্রাম, সহজে ভাগ করতে পারবা না। এই জন্য নিউক্লিয়াসকে যত বড় করবা, নিউক্লিয়াসকে দুই ভাগে ভাগ করা তত সহজ। এই জন্য তোমার প্রথম কাজ হচ্ছে যে তুমি কি করবা বলো তো, এই দশার শুরুতেই নিউক্লিয়াস আকারে বড় হয়, দেখবা লেখা আছে নিউক্লিয়াস আকার বড় হয়। কেন বড় হয় বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো ক্রোমোজোম গুলা খাটো ও মোটা হয়। এখন কিন্তু আর ক্রোমাটিন নাই। ক্রোমাটিন কখন ছিল, যখন সে কোষ বিভাজন শুরু করছিল না তখন। এখন ইন্টারফেজ দশায় থাকে ক্রোমাটিন, আর এখন সে কি হয়ে গেছে, ইন্টারফেজ মানে প্রস্তুতিমূলক, কোষ বিভাজনের পরে
তোমার হচ্ছে বিভাজন থেকে বের হওয়ার পরে সেটা ম্যাচুরেশন হয়, তার আগ পর্যন্ত ইন্টারফেস বলে, এবং এই দশায় থাকে হচ্ছে ক্রোমাটিন। এখন কি হয়েছে, ক্রোমাটিন গুলা ভাঁজ হয়ে হয়ে একটা নির্দিষ্ট জায়গায় আসা শুরু করছে, তাই না? এরকম করে। তো এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি আমরা ক্রোমোজোম। একটা ক্রোমোজোম, এই যে মনে করো আরেকটা ক্রোমোজোম, আরেকটা ক্রোমোজোম, এই যে মনে করো আরেকটা ক্রোমোজোম, চারটা ক্রোমোজোম, রাইট? ক্রোমোজোম গুলা কি হয় এই দশায় এসে, ক্রোমোজোম গুলো অনেক বেশি খাটো ও মোটা হয়, কারণ ক্রোমাটিন তন্তুগুলা পেঁচায় 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 খুব মোটা খাটো হয়ে যায়। বুঝছো, খাটো ও মোটা হয় কি ক্রোমোজোম গুলা। ঠিক আছে, এই গেল হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। এবার দেখো, তারপরে বলছে যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার গুলো পরস্পর লেগে থাকে কিন্তু মাঝ বরাবর বিভক্ত হয়ে যায় এবং দুটি ক্রোমাটিডে পরিণত হয়। দেখো, একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে বললাম ভাই তুমি দুই ভাগে ভাগ করো, তো কারণ তুমি দুই ভাগে ভাগ করে একটা উপরে পাঠাবে একটা নিচে পাঠাবে, আমি তোমাকে বলছি না প্রথমে নিউক্লিয়াসকে দুই ভাগে ভাগ করবো, তাহলে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম তাকেও তো দুই ভাগে ভাগ করতে হবে, তাই না? সো তুমি মাঝখান দিয়ে মনে করো এক কোপ মারে দিলা, মারার ফলে চিত্রটা তৈরি হবে মোটামুটি এরকম। চিত্রটা তৈরি হবে এরকম, অর্ধেক এইদিকে আর অর্ধেক মনে করো এইদিকে। So, এই যে দুই ভাগে তুমি ভাগ করে ফেললা, ভাগ করার ফলে তৈরি হইলো দুইটা ক্রোমাটিড। এই একটা ক্রোমাটিড তৈরি হইলো সবুজ কালার অংশ, এই একটা ক্রোমাটিড তৈরি হইলো হলুদ কালার অংশ। এই দুইটা কি তৈরি হলো, দুইটা হচ্ছে অপত্য ক্রোমাটিড বলে, অপত্য মানে আলাদা আলাদা। এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। ক্রোমাটিডে তৈরি হলো ঠিক আছে, সেন্ট্রোমিয়ার গুলা কি পরস্পর আলাদা হয়েছে? দেখো, সেন্ট্রোমিয়ার দুইটা কিন্তু এখনো পরস্পর লেগে আছে। যদি দুইটা আলাদা হয়ে যায় তো ফুল, মনে করো একটা কেটে তুমি হচ্ছে এরকম একটা তৈরি করছো আর একটা এরকম তৈরি করছো, তখন কিন্তু আবার সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু আলাদা হয় নাই, পরস্পর লেগে আছে। মানে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম গুলা দুই ভাগে ভাগ হয়ে দুইটা আলাদা আলাদা ক্রোমাটিড তৈরি করছে। কোন ধাপে? প্রোফেজ ধাপে। ক্লিয়ার? ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করলে দুইটা আলাদা আলাদা কি তৈরি হয়? ক্রোমাটিড তৈরি হয়। হুম। আচ্ছা, এরপর দেখো প্রোমেটাফেজ। এরপর হচ্ছে প্রোমেটাফেজ। দেখো, প্রো শব্দের অর্থ আদি, মেটা মানে মধ্য, ফেজ মানে দশা, মানে আদিবদ্ধ দশা, মানে মধ্য দশার আগের দশা। এই দশায় কি হয় দেখো, এই দশায় একটা ছবি আঁকি আমি। এই দশায় এই স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হওয়া শুরু হয়। কারণ স্পিন্ডল যন্ত্র দিয়ে কি কি হবে বলতো? স্পিন্ডল যন্ত্র দিয়ে ক্রোমোজোম যাতায়াত করবে, তাই না? তো এই স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হওয়া শুরু হয় এরকম এরকম। আমি আর আঁকাইলাম না, তোমরা বুঝে নিও। স্পিন্ডল যন্ত্রের যে মাঝামাঝি অঞ্চল এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এটাকে কি বলা হয়? বিষুবীয় অঞ্চল। এবং এই যে অঞ্চলটা এটাকে বলা হয় মেরু অঞ্চল, এবং নিচের দিকের অঞ্চলটাকে বলা হয় মেরু অঞ্চল। ঠিক আছে? তো এখানে একটা লাইন লেখা আছে, দেখবা যে সেটা হচ্ছে প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে তৈরি হয়, এটা তো তোমাকে আমি বলছি। এখন উদ্ভিদ কোষে তো নাই, প্রাণী কোষে তৈরি হয় সেন্ট্রিওল থেকে, উদ্ভিদ কোষে তো নাই। তো উদ্ভিদ কোষে কোথা থেকে তৈরি হবে বলতো? উদ্ভিদ কোষে তৈরি হবে হচ্ছে, উদ্ভিদ কোষে তৈরি হবে হচ্ছে মাইক্রোটিউবিউল থেকে। আর উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল কোষীয় কঙ্কালের ভিতরে থাকে। বুঝছো? সো মাইক্রোটিউবিউল গুলো থেকে সরাসরি কি তৈরি হবে? সরাসরি তৈরি হবে হচ্ছে, সরাসরি তৈরি হবে হচ্ছে কি স্পিন্ডল ফাইবার, রাইট? তো এই দশায় এসে কি তৈরি হয়, প্রোমেটাফেজ দশার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে স্পিন্ডল ফাইবার তৈরির সূচনা ঘটে। এক। আচ্ছা, এখানে তোমরা আরেকটা কথা পাবা, সেটা হচ্ছে দেখো, এই যে ক্রোমোজোমের উপরে তো সেন্ট্রোমিয়ারটার অবস্থান, এবং এই যে ক্রোমোজোমটার অবস্থান, রাইট? স্পিন্ডল ফাইবারের উপরে তো সেন্ট্রোমিয়ারটার অবস্থান এবং ক্রোমোজোমের অবস্থান। So, এই ঘটনাটাকে তোমাকে যদি একটু ক্লিয়ার করে দেখায়, মনে করো একটা স্পিন্ডল ফাইবার, এটা কি স্পিন্ডল ফাইবার, এর উপরে কি অবস্থান করে? ক্রোমোজোম অবস্থান করে, রাইট? এই হচ্ছে ক্রোমোজোম। এবং এর নিচে একটা চাকা থাকে, একটা প্রোটিন থাকে, এটাকে বলা হয় মোটর প্রোটিন, তোমাদের জানা লাগবে না, জাস্ট বলতেছি। এবং এই যে ক্রোমোজোমটা স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত থাকে এক ধরনের তন্তুর মাধ্যমে, এই তন্তুটাকে বলা হয় ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার। দেখো তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, মনে করো ক্রোমোজোমের যে বাহুগুলা, এই বাহুগুলা হচ্ছে ট্রেনের বগি। ঠিক আছে? এই যে তোমার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এবং নিচে একটা সবুজ কালারের গোল্লা প্রোটিন, এই দুইটা হচ্ছে ট্রেনের কি বলতো, চাকা। আর এটা হচ্ছে ট্রেনের লাইন।
তাই না? সো এই ট্র্যাকশন ফাইবারের কাজটা কি? এখন তুমি খালি বগির উপর, বগির নিচে চাকা, তার নিচে ট্রেন লাইন দিয়ে দিলে তো ট্রেন চলবে না, চাকা তো খুলে পড়ে যেতে পারে। এই জন্য তোমাকে বিভিন্ন নাট বল্টু দিয়ে টাইট করে জোড়া লাগাতে হবে না, চাকাটা যেন বগির সাথে লেগে থাকে। এই ট্র্যাকশন ফাইবারের কাজ হচ্ছে সেটা, এ হচ্ছে সেন্ট্রোমিয়ারকে স্পিন্ডল ফাইবারের সাথে বেঁধে রাখে, যেন ছুটে না যায়, সেন্ট্রোমিয়ারটা যেন ছুটে চলে না যায়। কারণ নড়াচড়া করবে, মুভ করবে, গতি লাভ করে দুই সাইডে যাবে, এরা উপরে যাবে নিচে যাবে, তো মুভ করতে গেলে ছুলে চলে যেতে পারে না, ছিঁড়ে। তো যেন ছিঁড়ে না যায় এই জন্য সঠিক ট্র্যাকে রাখে, এই জন্য নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ক্রোমোজোমকে সঠিক ট্র্যাকে রাখাই ট্র্যাকশন ফাইবারের কাজ। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার ট্র্যাকশন ফাইবারের জিনিসটা। এবার আসো, এবার আসো, তারপরে হচ্ছে মেটাফেজ, রাইট? এবার কি? এবার হচ্ছে মেটাফেজ। মেটা মানে মধ্য, ফেজ মানে দশা, তার মানে এই দশায় মাঝখানে চলে আসবে ক্রোমোজোম গুলা, বা মধ্যখানে চলে আসবে, বা বইয়ের ভাষায় বললে বিষুবীয় অঞ্চলে চলে আসবে। তো খেয়াল করো, এই যে মনে করো স্পিন্ডল ফাইবার গুলা, রাইট? এই দশায় কি হবে বলো তো? ক্রোমোজোম গুলা মাঝামাঝি চলে আসবে। ক্রোমোজোম গুলা, এই যে মনে করো একটা ক্রোমোজোম, কথার কথা, মাঝখানে এসে এরকম আকৃতি ধারণ করবে। এইখানে একটা ক্রোমোজোম এসে এরকম আকৃতি ধারণ করবে। এখানে একটা ক্রোমোজোম এসে এরকম আকৃতি ধারণ করবে। এখানে একটা ক্রোমোজোম এসে এরকম আকৃতি ধারণ করবে। এখানে একটা ক্রোমোজোম এসে এরকম আকৃতি ধারণ করবে, রাইট? ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে চলে এসছে না? So, বিষুবীয় অঞ্চলে চলে আসবে, এবং এই দশায় সব থেকে বেশি ক্রোমোজোম গুলা খাটো ও মোটা হয়। খাটো ও মোটা হয় কারণ যত পর্যায়ে যেটা থাকে তোমার, ক্রোমাটিন তন্তুগুলো তত বেশি পেঁচায় ক্রোমোজোমের মধ্যে, যত পেঁচায় তত খাটো মোটা হয়। বুঝছো? এই হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, এই ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার মানে কোনটা বলতো? এই যে এটা সেন্ট্রোমিয়ার, রাইট? মাঝখানে যেটা থাকে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। কেন বিভক্ত হয়? কারণ বিভক্ত হয়ে অর্ধেককে চলে যেতে হবে এক সাইডে, বাকি অর্ধেককে চলে যেতে হবে আরেক সাইডে। এই সেন্ট্রোমিয়ার গুলা সবগুলা মনে করো মাঝখান দিয়ে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে, শেষের দিকে এসে। সেন্ট্রোমিয়ার যদি বিভক্ত হয় তাহলে সিনারিওটা কেমন দাঁড়াবে দেখো। এই যে মনে করো হচ্ছে উপরের দিকে এরকম হবে, এবং নিচের দিকে মনে করো এরকম দুইটা আলাদা আলাদা অপত্য ক্রোমাটিড তৈরি হবে, যেগুলো আসলে পরবর্তীতে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? তো এটা কিছুক্ষণ পরে যে একটা এরকমে পরিণত হয়ে যাবে, মানে সেটা হচ্ছে একটা অপত্য ক্রোমোজোম হবে। আর এটাও কিছুক্ষণ পরে যে একটা এরকমে পরিণত হয়ে যাবে, যেটা পরবর্তীতে অপত্য ক্রোমোজোম হবে, তাই না? তো আগে ছিল কেমন? আগে ছিল হচ্ছে দুইটা জোড়া লাগানো। হ্যাঁ, দুইটা জোড়া লাগানো। মেটাফেজ দশাতেও জোড়া লাগানো থাকে, তবে মেটাফেজের শেষের দিকে এসে এই জোড়াটা মাঝখান দিয়ে কেটে যায়, জোড়াটা মাঝখান দিয়ে কেটে যায়। যে কি হয়, আলাদা আলাদা তৈরি হয়, এই একটা আলাদা, এই একটা আলাদা, জোড়াটা মাঝখান দিয়ে কেটে যায়। বুঝছো? যে আলাদা আলাদা তৈরি হয়ে যায়, বুঝতে পারছো? তো এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে মেটাফেজ দশায়। গট ইট? আচ্ছা। এবং তুমি হচ্ছে আরেকটা কথা হয়তো পাইতে পারো, যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার আবরণ বিলুপ্ত হয়ে যায়, বুঝছো, মেটাফেজ দশায়, এরকম একটা কথা পেয়ে যাবে। সো নিউক্লিওলাসটা আসলে কি, এটা সম্পর্কে তোমাকে একটু ধারণা দিই। হোয়াট ইজ নিউক্লিওলাস? নিউক্লিওলাস, খেয়াল করো, এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই মাথার দিকে একটা এরকম গোলাকার অংশ থাকে, এই অংশটাকে বলা হয় স্যাট। ফুল মিনিং বিস্তারিততে যাচ্ছি না, ইন্টারের পড়াশোনা। এখানে মনে করো আরেকটা ক্রোমোজোম, এটারও হচ্ছে মাথার দিকে এরকম একটা গোলাকার অংশ থাকে, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে স্যাট। ঠিক আছে? তো এরকম অনেকগুলা ক্রোমোজোমের সেট যদি একত্রিত হয়, তখন এই জায়গাটা অনেকটা ঘন হয়ে যায় দেখতে, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওলাস। যখন ক্রোমোজোম গুলা লম্বালম্বি বিভক্ত হয়ে দুইটা দুই সাইডে অর্থাৎ উপরে নিচে চলে যাচ্ছে, তখন আসলে এক একটা ক্রোমোজোম এক এক দিকে ছোটাছুটি করছে, তখন আসলে এই যে সেট গুলার একটা সংগঠন, এই সংগঠনটা থাকে না, ফলে নিউক্লিওলাসটা অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যায়। মনে করো তোমরা 10 জন একসাথে আড্ডা দিচ্ছ, 10 জন যেখানে বসে আছো সেই জায়গাটাকে বলছো আড্ডা, যে যার বাড়িতে চলে গেল, আড্ডা থাকবে আড্ডা থাকবে না, অনেকটা এরকম বিষয়টা। বুঝতে পারছো? তো এই গেল হচ্ছে নিউক্লিওলাস। এবার দেখো নিউক্লিয়ার আবরণ। নিউক্লিয়ার আবরণের কাজ কি ভাই? নিউক্লিয়ার আবরণের কাজ হচ্ছে ভিতরের ডিএনএ কে প্রোটেক্ট করা। সহজ বাংলায় ডিএনএ হচ্ছে ক্রোমাটিন তন্তু, একটু আগে তোমাকে বললাম না? তো ক্রোমাটিন তন্তুগুলো ভাই এখন ক্রোমোজোমের মধ্যে মধ্যে চলে গেছে, সেইখানে তারা প্রোটেক্টেড। তাহলে এখানে প্রোটেকশন দেওয়ার কিছু আছে? কিছু নাই, নিউক্লিয়ার আবরণও বিলুপ্ত হয়ে যায়, গেল। এবার দেখো অ্যানাফেজ। ঠিক আছে? এবার হচ্ছে
অ্যানাফেজ। অ্যানা মানে কি? গতি। আর ফেজ মানে দশা। অ্যানাফেজ মানে কি? গতি দশা। তার মানে এই দশায় কি হয় বলতো? ক্রোমোজোম গুলা গতি লাভ করে, রাইট? সো এই যে মনে করো একটা ক্রোমোজোম, আমি আঁকাই, এই যে একটা কোষ, কোষের ভিতরে স্পিন্ডল ফাইবার। তাহলে মেটাফেজ দশায় কি হইলো বলতো? মেটাফেজ দশায় কিন্তু মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেছে, হয়ে এবার দুইটা দুই সাইডে চলে যাবে। এক দল চলে যাবে মনে করো এই সাইডে, এক দল চলে যাবে নিচের দিকে, এক দল চলে যাবে মনে করো নিচের দিকে, ঠিক আছে? তো এই যে একদল উপরে চলে যাচ্ছে, একদল নিচের দিকে চলে আসছে, ক্রোমোজোম গুলা গতি লাভ করতেছে না, এইগুলাকেই বলা হয় হচ্ছে, এই জন্যই বলা হয় হচ্ছে অ্যানাফেজ বা গতি দশা। তো এই দশায় তোমরা শুনছো যে ক্রোমোজোম গুলা ভি, এল, জে, আই আকৃতির দেখা যায়। এগুলাকে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেওসেন্ট্রিক বলে, তাই না? নামটার দিকে খেয়াল করো, মেটাসেন্ট্রিক। মেটা মানে মধ্য, মেটাফেজ একটু আগে বললাম না? আর সেন্ট্রিক মানে তো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। তো মেটাসেন্ট্রিক মানে কি? যেখানে সেন্ট্রোমিয়ারটা মধ্য পর্যায়ে থাকবে বা মাঝামাঝি থাকবে। খেয়াল করো, এই যে একটা সেন্ট্রোমিয়ার, এইদিকে বাহু এইদিকে বাহু, দুই সাইডের বাহুই সমান, এদিকের বাহুটা যত বড় এদিকের বাহুটাও তত বড়, এই জন্য এটাকে আমরা কি বলছি? বলছি মেটাসেন্ট্রিক। দেখতে কিসের মতো? ইংরেজি ভি অক্ষরের মতো। তারপরে দেখো সাবমেটাসেন্ট্রিক, এই যে সেন্ট্রোমিয়ার, এই যে বাহু এই যে বাহু, সাবমেটা মানে কি বলতো? জজ, সাব জজ মানে জজের থেকে একটু কম। তাহলে যেটা সাবমেটাসেন্ট্রিক সেটা কি হবে? সেটা মেটাসেন্ট্রিকের একটু পাশে, মেটাসেন্ট্রিকের একটু পাশে। তাহলে কি হচ্ছে? সাবমেটাসেন্ট্রিক কিসের মতো? এল অক্ষরের মতো, রাইট? খেয়াল করো, এই যে এল, এল এর মতো না? এটা হচ্ছে এল এর মতো, ঠিক আছে? অ্যাক্রোসেন্ট্রিক এরপর, অ্যাক্রো, অ্যাক্রো মানে বাঁকানো, অ্যাক্রো মানে কি? বাঁকানো। অ্যাক্রোসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ারের এক পাশ বাঁকানো। মনে করো এই যে একটা সেন্ট্রোমিয়ার, এক পাশ হচ্ছে এরকম বাঁকানো, আরেকটা হচ্ছে এরকম। তো দেখো এটা হচ্ছে জের মতো। আর টেলোসেন্ট্রিক, টেলো মানে কি বললাম না? টেলোফেজ। টেলো মানে হচ্ছে লেজ, মানে একদম শেষ প্রান্তে, ঠিক আছে? লেজ বা একদম শেষ প্রান্তে। টেলোসেন্ট্রিক মানে কি? সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকে? সেন্ট্রোমিয়ারটা একদম শেষ প্রান্তে থাকে। মনে করো এই যে সেন্ট্রোমিয়ার, আর এই যে একটা বাহু, ঠিক আছে? এরকম এক প্রান্তে, ওইদিকে আর বাহুর কোনো অংশ নাই, ঠিক আছে? সেটা দেখতে অনেকটা আয়ের মতো। So এইখান থেকে আসতে মূলত মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তো জিনিসগুলো আশা করি বোঝা গেছে, খুবই সহজ, বেসিক। দেখো তুমি কিন্তু আলটিমেটলি তোমার গোলের দিকে আগাচ্ছ। তোমার গোল কি ছিল? তোমার গোল ছিল নিউক্লিয়াসকে দুই ভাগে ভাগ করা, রাইট? ক্যারিওকাইনেসিসের গোল ছিল নিউক্লিয়াসকে দুই ভাগে ভাগ করা। নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম, ক্রোমাটিন তন্তু, তোমাকে ক্রোমাটিনকে দুই ভাগে ভাগ করতে হবে। ক্রোমাটিন মানে তো ডিএনএ, তাই না? তো ক্রোমাটিনকে যদি দুই ভাগে ভাগ করতে যাও তাহলে কি করতে হবে? ডিএনএ যেন নষ্ট না হয়ে যায়, যেন একটা প্যাকেটের মধ্যে ভরতে হবে। তুমি যখন ক্রোমোজোমের মধ্যে ভরে ফেললা, ক্রোমোজোমের মধ্যে ভরে ফেললা, দিয়ে তুমি দুই ভাগে ভাগ করবা। এবার কি করতেছো? তুমি এই প্রোফেজ দশা শেষের দিকে এসে মাঝ বরাবর ভাগ করে ফেলতেছো, যেন ওরা ভাগ হয়ে যায়। তো ভাগ করার পরে দুটি হচ্ছে অপত্য ক্রোমাটিডে পরিণত হচ্ছে। হুম। এবং মাঝখানে সেন্ট্রোমিয়ার গুলা বিভক্ত থাকছে না, সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভক্তটা হচ্ছে। এরপর প্রোমেটাফেজ দশায় কি করতেছো তুমি বলো তো? স্পিন্ডল ফাইবারের সূচনা করতেছো, স্পিন্ডল ফাইবার তৈরি করতেছো। কেন? কারণ ক্রোমোজোম গুলাকে যাতায়াত করার রাস্তা দিতে হবে। তো এই অপত্য ক্রোমাটিডটা কিছুদিন পরে কিন্তু ক্রোমোজোমে পরিণত হবে, কিছুক্ষণ পরে, তাই না? যখন আলাদা হয়ে যায় তখন সেটাকে অপত্য ক্রোমোজোম বলে, ঠিক আছে? কারণ একটা ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে বিভক্ত হয় সেটাকে বলে অপত্য ক্রোমাটিড। যখন সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়ে যায় তখন সেটাকে বলে অপত্য ক্রোমোজোম, ঠিক আছে? এই আর কি। সো যখন তুমি স্পিন্ডল ফাইবার তৈরি করতেছো এবং এখানে তুমি ট্র্যাকশন ফাইবার দিয়ে লাগাই দিচ্ছ, যেন ওই ক্রোমোজোমটা ট্র্যাক না হারায়, যেন রাস্তা না হারায়, যেন ঠিকঠাক মতো যায়, তাই না? আচ্ছা, এরপর তুমি মেটাফেজ দশায় কি করতেছো? সেন্ট্রোমিয়ার গুলোকে খন্ড করে ফেলতেছো, দিয়ে দুইটা অপত্য ক্রোমোজোমে পরিণত করতেছো, ক্রোমাটিড গুলাকে, রাইট? আচ্ছা, এবার খাটো মোটা করতেছো অনেক বেশি, কারণ অনেক বেশি পেঁচাইতেছে ভিতরের ক্রোমাটিন তন্তুগুলা। এবং নিউক্লিওলাসকে তুমি বিলুপ্ত করে দিচ্ছ, কারণ অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যাচ্ছে। ক্রোমোজোম গুলো আগে এক জায়গায় ছিল, এখন সেখানে নাই, স্যাট গুলো হারায় যাচ্ছে, ফলে অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার আবরণের দরকার নেই, কারণ কি? নিউক্লিয়ার আবরণের কাজই হচ্ছে ডিএনএ কে প্রোটেক্ট দেওয়া বা ক্রোমাটিন কে প্রোটেক্ট দেওয়া। ক্রোমাটিন আর নাই, সো নিউক্লিয়ার আবরণের দরকার নাই, বিলুপ্ত করে দিচ্ছ। এরপর গতি দশায় কি করতেছো? মাঝখান দিয়ে অর্ধেক এদিকে অর্ধেক এদিকে পাঠিয়ে দিচ্ছ, মানে তুমি একটা কোষকে দুই ভাগে ভাগ করার জন্য অলমোস্ট প্রস্তুত। যখন ক্রোমোজোম গুলো দুই পাশে চলে যাচ্ছে তার মানে কি? কারণ কোষ বিভাজন অলমোস্ট শেষ। এবার কি হবে বলতো? এবার টেলোফেজ হবে। টেলোফেজ দশায় কি হবে? প্রোফেজের উল্টা। তার মানে এখানে নিউক্লিয়ার, নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণ, এগুলার পুনরায় আবির্ভাব ঘটবে। তারপরে কি হবে? স্পিন্ডল ফাইবারের কাজ শেষ। স্পিন্ডল ফাইবারের কাজই ছিল ক্রোমোজোম যেন দুই সাইডে যেতে পারে এটা ইনশিওর করা, ওটা হচ্ছে ক্রোমোজোমের রাস্তা। স্পিন্ডল ফাইবার বিলুপ্ত হয়ে যাবে, তাই না? এই সময় কোষ পর্দা তৈরির সূচনা ঘটবে। কোষ পর্দা মানে কি? কোষ পর্দা মানে কোষের যে
মেমব্রেন, কোষ পর্দা তৈরির সূচনা ঘটবে এই দশায়, তাই না? এবং এরপরে কি হবে? এরপরে হচ্ছে সাইটোকাইনেসিস ঘটবে। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো, সেগুলো সুষম বন্টন করে এদিকে একটা গোলজি বডি, এদিকে একটা গোলজি বডি, এদিকে একটা এন্ডোপ্লাজমিক এদিকে একটা এদিকে দুইটা লাইসোজোম, এদিকে দুইটা লাইসোজোম, এদিকে একটা প্লাস্টিড, এদিকে একটা প্লাস্টিড, এরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে। এদিকে একটা সেন্ট্রিওল, এদিকে একটা সেন্ট্রিওল প্রাণী কোষের, তাই না? সেরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটাকে বলা হয় সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের দুই ভাগে বিভাজন হওয়া, সাইটোপ্লাজম গতি লাভ করে দুই সাইডে চলে যাওয়া। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এরপরে কি হবে? দুইটা ডটার সেল তৈরি হবে। কি তৈরি হবে? ডটার সেল। বলো তো কেন ডটার সেল বলে? সনসেলও তো বলতে পারতো, কেন মেয়েদেরই দেওয়া হচ্ছে না? বৈষম্য না একটা? না, বৈষম্য না। কারণ আজকের যে ডটার, সেই আগামী দিনের মা। অর্থাৎ তুমি যে একটা কোষকে ভেঙে দুইটা কোষ উৎপন্ন করছো, এই কোষগুলা কিন্তু বড় হইলে আবার বিভাজন হয়ে দুইটা করে কোষ তৈরি করতে পারে। সো আজকের ডটার আগামী দিনের মা। আজকে যে মেয়ে জন্মাইতেছে, সে 30 বছর পর আবার সন্তান জন্ম দেবে। তার মানে এই কোষগুলো আবার পরবর্তীতে নতুন নতুন কোষ জন্ম দিবে। সো সে হচ্ছে ডটার, কারণ সে পরবর্তীতে আবার কি হবে? মাদার সেল হবে। মাদার সেল মানে কি? মাতৃকোষ। পিতৃকোষ কেন বলে না? বুঝতে পারছো বৈষম্য কেন নাই? এখানে কেন বৈষম্য করা হচ্ছে? ঠিক আছে। তো দুইটা ডটার সেল তৈরি হবে। তো ইটস অল অ্যাবাউট মাইটোসিস। মাইটোসিসের প্রত্যেকটা ধাপ কেন ঘটে, কিভাবে ঘটে, ট্র্যাকশন ফাইবার কিভাবে যুক্ত থাকে, কেন সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ার কেন স্পিনাল ফাইবার ধরে চলাচল করে, কারণ এটা তার চলাচলের রাস্তা, কেন আদি কোষে অ্যামাইটোসিস ঘটে, কেন প্রকৃত কোষে অ্যামাইটোসিস ঘটে না, কেন শুধুমাত্র আদি কোষেই সেন্ট্রিওল থাকে না কিন্তু প্রকৃত কোষে থাকে। বুঝতে পারছো? সেন্ট্রিওল থেকে কি তৈরি হয়, সেন্ট্রিওলের গঠন কেমন, সেন্ট্রিওলের কাজ কি? ঠিক আছে, কেন ডটার সেল বলে, কেন সন সেল বলে না, কেন মাদার সেল বলে, কেন ফাদার সেল বলে না, এই সমস্ত ব্যাখ্যা থেকে শুরু করে নিউক্লিওলাস কি, কেন এটাকে মেটাসেন্ট্রিক বলতেছে, কেনই বা সাবমেটাসেন্ট্রিক, কেন টেরোসেন্ট্রিক, কেন অ্যাক্টোসেন্ট্রিক, কেন অ্যানাফেজ নাম হইলো, গতি দশা কেন হইলো, কারণ ক্রোমোজোম গুলা গতি লাভ করতেছে। মেটাফেজ কেন হইলো? ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে বা মাঝখানে অবস্থান করতেছে। কেন প্রোমেটাফেজ হইলো? কারণ মেটাফেজের আগের দশা। কেন প্রোফেজ হইলো? সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়ে অপত্য ক্রোমাটিড তৈরি হচ্ছে। ক্রোমাটিড গুলা কি? অপত্য ক্রোমাটিড আবার পরবর্তীতে কিভাবে ক্রোমোজোমে পরিণত হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখছি। প্রত্যেকটা বেসিক, প্রত্যেকটা ওয়ার্ড আমি ধরে ধরে বলছি। ঠিক আছে। তো এখন তোমার কাজ হবে বাসায় যে 20 মিনিট পড়া। তুমি যদি 20টা মিনিট পড়ো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এখান থেকে আর কোনো জিনিস তোমার বাদবে না। এবং এই অধ্যায় থেকে সাধারণত সৃজনশীল আসতে দেখা যায় মেটাফেজ দশা আর অ্যানাফেজ দশার উপর, বুঝছো? এই দুইটা সৃজনশীলে বেশি আসে। এই দুইটা ভালো করে পড়বা। এবং এটা আসে সাধারণত গ নাম্বারে। আর ঘ নাম্বারে আসতে দেখা যায় মাইটোসিস আর মিওসিসের গুরুত্ব, আর মিওসিসের গুরুত্ব আসতে দেখা যায় বা তাৎপর্য। ঠিক আছে, সৃজনশীল এইগুলা বেশি আসে। আর ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, এগুলো তোমাকে তো সব বোঝাইছি আমি। তবে অ্যামাইটোসিস থেকে একটা জিনিস জেনে রাখবা, তাহলে অ্যামাইটোসিসে কেন স্পিন্ডল ফাইবার তৈরি হয় না, হইলে সমস্যা কি হইতো, কেন হয় না, ওইটাতে কেন হয়, এর ব্যাখ্যা কিন্তু দিচ্ছি। কারণ অ্যামাইটোসিস ঘটে হচ্ছে আদিকোষিতে। আদিকোষের ক্রোমোজোমই নাই, সো ক্রোমোজোম চলাচলের রাস্তাও দরকার নেই, সো স্পিনাল ফাইবারেরও দরকার নেই। স্পিনাল ফাইবার যদি না দরকার থাকে, তাহলে স্পিনাল ফাইবার যে তৈরি করে, অর্থাৎ সেন্ট্রিওল, তারও দরকার নেই, এই জন্য তাকেও আল্লাহ বাদ দিয়ে দিচ্ছে ওই কোষ থেকে, রাইট? আচ্ছা। এবং অ্যামাইটোসিস কাদের দেখা যায়, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা শর্টকাট দিয়ে মনে রাখতে পারো, BAY দিয়ে। বিতে ব্যাকটেরিয়া, এতে অ্যামিবা, ওয়াইতে ইস্ট। এই তিনটার দেখা যায় হচ্ছে কি, এই তিনটা দেখা যায় অ্যামাইটোসিস, বুঝছো? So, এই ছিল আজকে আমাদের কোষ বিভাজন অধ্যায়ের প্রথম লেকচার। এবং আমি হিউজ বেসিক আলোচনা করেছি, একটু দ্রুত আগাইছি। আশা করি তোমরা আমার সাথে ধরতে পারবা। যদি ধরতে সমস্যা হয় বা কোনো কিছু ভুলে যাও, আবার ক্লাসটা শুরু থেকে একবার দেখবা, তাহলে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবা। এবং ক্লাসগুলো নোট করবা, আমি যা যা লিখছি প্রত্যেকটা ওয়ার্ড তুমি নোট খাতায় তুলবা। দেখবা এই অধ্যায় থেকে কোনো কিছু আর বাদবে না ইনশাল্লাহ। 100-এ 100% তুমি আনসার করতে পারবে। তাহলে এই যে ক্রোমাটিন কি, ক্রোমাটিন আর ডিএনএ কোথায় থেকে কোথায় আসে, এই জিনিসগুলো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। তো এই যে বেসিক গুলা তুমি যদি ক্লিয়ার করে পড়ো, তাহলে দেখবা তোমাকে হচ্ছে আটকানো যাবে না, তোমাকে কেউ আটকাতে পারবে না প্রশ্ন করে। কোথা থেকে আটকাবে? তুমি তো সবই জানো। তো দেখা যায় স্টুডেন্টরা শুরু শেষ সামনে পিছনের গল্প না জেনে খালি বইয়ের লেখাটুকু মুখস্থ করতে চায়, মাথায় প্রেসার পড়ে, মনে রাখতে পারে না, বলে বায়োলজি ভাই ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলা কখনোই বলা যাবে না, বুঝতে পারছো? এবং সবার শেষে আমি তোমাদেরকে আমার আরেকটা পরিচয় দিই। আমাদের হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে সায়েন্স ম্যানিয়া। এটা সম্পর্কে তোমরা আশা করি অনেকেই জানো। এবং এটা হচ্ছে মেহেরপুরের সব থেকে বড় অনলাইন প্ল্যাটফর্ম এখন পর্যন্ত। আমরা হচ্ছে মেহেরপুরের বাইরেও সারা বাংলাদেশের অল ওভার দ্য স্টুডেন্ট নিয়ে কাজ করে থাকি।
তো তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো, ওখানে বিভিন্ন তথ্যাবলী পড়াশোনা বিষয়ক তোমরা পাবা। এসএসসি এইচএসসি অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন এমসিকিউ কুইজ থেকে শুরু করে অনেক কিছু তোমরা পাবা, অনেক লেখা পাবা বেসিক, যেগুলো তোমার বেসিককে ডেভেলপ করতে সাহায্য করবে। নতুন ফিজিক্স কেমিস্ট্রি ক্রিটিক্যাল ম্যাথ পাবা, যেগুলো তোমার থিঙ্কিং পাওয়ারকে অনেক বেশি ডেভেলপ করবে। তোমরা চাইলে ফেসবুকে সায়েন্স ম্যানিয়া লিখে সার্চ দিলে তোমাদের গ্রুপ চলে আসবে, অ্যাড হয়ে যেতে পারো আমাদের সাথে। এবং এই সায়েন্স ম্যানিয়া প্ল্যাটফর্মটা পরিচালিত হয় মেহেরপুর থেকে। আমরা যে কয়জন আছি, আমি হচ্ছে আসি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, আমার বুটেক্স এর দুইটা ফ্রেন্ড আছে। তো ওরা আমরা মিলে হচ্ছে এগুলা পরিচালনা করি। তো তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, দেখা হবে সামনের কোনো ক্লাস।